আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। সর্বশেষ হামাস ইসরায়েল যুদ্ধের আপডেট জানিয়ে দিব। সপ্তম দফায় ৩০ বন্দীর মুক্তি দিল ইসরায়েল। হামাস মুক্তি দিল ৮ জন ইহুদিবাদী ইসরায়েলকে। এদিকে আরও জানাবে একটি বড় ধরনের সুখবর, সেটি হচ্ছে ৭ দিনের জন্য নতুন করে যুদ্ধবিরতি বাড়ল গাজায় ইসরায়েল হামাসের সম্মতিতে। এবার যে দেশের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। ন্যাটোর স্বীকারোক্তি, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা অভিযান ব্যর্থ। এরপর রয়েছে ইউক্রেনে মাইন বিস্ফোরণে রুশ জেনারেল নিহত। সর্বশেষ জানিয়ে দেব ৫ রাজ্যে সমীক্ষায় চাপের মুখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। সপ্তম দফায় ৩০ বন্দীর মুক্তি দিল ইসরায়েল। হামাস ছাড়ল ৮ জনকে। ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন আরও ৩০ ফিলিস্তিনি বন্দী। হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে সপ্তম দফা এই ৩০ ফিলিস্তিনিকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সর্বশেষ মুক্তপ্রাপ্তদের বেশিরভাগই নাবালক। অন্যদিকে হামাস গাজা থেকে আরও ৮ বন্দীকে মুক্তি দিয়েছে। শুক্রবার তথা আজ পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি এবং সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে ৩০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি করা হয়েছে বলে ইসরায়েলি কারা কর্তৃপক্ষ জানিয়েছে। বর্ধিত যুদ্ধবিরতির চুক্তির অধীনে চূড়ান্ত পর্যায়ে ওই ৩০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়েছে। এএফপি বলছে, ফিলিস্তিনি গোষ্ঠী হামাস তাদের হাতে আটক ৮ ইসরায়েলি বন্দীকে মুক্ত করার কয়েক ঘন্টা পর এসব বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ওই ৩০ ফিলিস্তিনি বন্দীর মুক্তির মধ্যে ২৩ জন নাবালক ও ৭ জন নারী। এর আগে গাজা উপত্যকায় ১.৫ মাসের বেশি সময় ধরে বন্দী থাকা ইসরায়েলি ২ নারীকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হামাসের হাত থেকে মুক্তি পাওয়া ওই ২ নারী পরিচয় প্রকাশ করেছে। তারা হলেন গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে কনসার্ট থেকে অপহৃত ২১ বছর বয়সী মিয়াচেম এবং ৪০ বছর বয়সী অমিত সোসানা। মিয়াচেমের ইসরায়েলের পাশাপাশি ফরাসি নাগরিকত্বও রয়েছে। ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এরপর আরও ৬ জনকে বন্দীতে রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে বলে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে। হামাসের হাত থেকে মুক্তিপ্রাপ্তদের মধ্যে ২৯ থেকে ৪১ বছর বয়সী ৪ জন নারী রয়েছেন, যার মধ্যে একজন মেক্সিকান ইসরায়েলি দ্বৈত নাগরিক বলে জানানো হয়েছে। উল্লেখ্য যে হামাসের সাথে ইসরায়েলের মাঝে প্রথম দফায় ৪ দিনের যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন শুরু হয়েছে গত ২৪ নভেম্বর। এরপরে চুক্তি শেষ দিনে আরও ২ দিনের জন্য বৃদ্ধি করা হয়েছে। এরপর আবারও এক দফায় চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। আজ শুক্রবার এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে। ইসরায়েল আগেই হুমকি দিয়ে রেখেছে যুদ্ধবিরতি শেষ হওয়া মাত্রই তারা আবারও গাজায় হামলা চালানো শুরু করবে। ৭ দিনের জন্য যুদ্ধবিরতি বাড়ল গাজায় হামাস ইসরায়েলের মধ্যে। ২ ধাপে টানা ৬ দিনের যুদ্ধবিরতি শেষ হয়েছে গাজায়। নতুন করে আরও ৭ দিনের জন্য এর মেয়াদ বাড়ানো হয়েছে। দুপক্ষই এই সিদ্ধান্তে সম্মত বলে জানিয়েছে আল জাজিরা। দ্বিতীয় ধাপের চুক্তি শেষ হওয়ার কয়েক মিনিট আগে এই সিদ্ধান্ত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, জিম্মিদের প্রথম মুক্তির প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার আলোকে এবং চুক্তির শর্তাবলী সাপেক্ষে গাজা উপত্যকায় যুদ্ধে সাময়িক বিরতি অব্যাহত থাকবে। পৃথক বিবৃতি হামাস বলেছে, অস্থায়ী যুদ্ধবিরতি বাড়াতে চুক্তি হয়েছে। নতুন করে চুক্তির আগ পর্যন্ত যুদ্ধবিরতি বাড়ানো হবে কিনা সেটি নিয়ে সংশয় ছিল, কেননা জিম্মি মুক্তির তালিকা নিয়ে দুপক্ষই একমত হতে ব্যর্থ হয়েছিল। হামাস বলেছিল, ইসরায়েলের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে প্রস্তাবিত জিম্মি মুক্তির বিষয়টি প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলের ৭ নারী ও শিশুকে গ্রহণ করতে অস্বীকার করেছে। তবে মধ্যস্থতাকারী দেশ কাতার ফের দৃশ্যপটে এসেছে। নতুন করে চুক্তি হয়েছে। কাতার বলেছে, নতুন করে আগের শর্তে চুক্তি বাড়ানো হচ্ছে। এর মাধ্যমে ৩০ জন ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে হামাস প্রতিদিন ১০ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিচ্ছে। এবার যে দেশের ওপর নতুন নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। গোয়েন্দা স্যাটেলাইট চালু করা এবার উত্তর কোরিয়ার ওপর ফের নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী চলাচলের ওপর নজরদারি চালাতে এমন স্যাটেলাইট চালু করে দেশটির শীর্ষ নেতা কিম জং উন। খবর ওয়াশিংটন পোস্টের। রাশিয়া ও চীনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত উত্তর কোরিয়া এতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো স্যাটেলাইটের নজরদারিতে ছিল। এবার তারা নিজেরাই কক্ষপথে একটি স্যাটেলাইট পাঠিয়ে অন্যান্য দেশে বিদেশে করে মডেল রাষ্ট্র যুক্তরাষ্ট্র ও চিরপ্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর ওপর নজরদারি চালাতে সমর্থ হয়েছে। একে প্রেসিডেন্ট কিম জং উনের জন্য একটি বড় অর্জন বলে দাবি করেছে পিয়ংইয়ন। গত মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম কেসিএন এর বরাতে সংবাদ সম্মেলন সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা স্যাটেলাইটে ধারণ করা হোয়াইট হাউস, পেন্টাগন ও মার্কিন রণতরী ছবি নিরীক্ষা করেছেন দেশটির শীর্ষ নেতা কিম জং উন। এদিকে উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে অস্ত্র চুক্তির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩টি সংস্কারের উপর চলতি বছরের ১৬ আগস্ট নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে ওয়াশিংটন জানিয়েছে, ইউক্রেনের চালানো রুশ হামলায় সমর্থন করতে চায় এমন যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওয়াশিংটন প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাষ্ট্রের অর্থ
বিভাগ বা ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে রাশিয়া ক্রমবর্ধমানভাবে ইউক্রেন যুদ্ধ টিকিয়ে রাখতে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত যুদ্ধাস্ত্র এবং ভারী সরঞ্জাম হারিয়ে এখন উত্তর কোরিয়া এবং অন্যান্য মিত্র দিকে সাহায্যের চাইতে বাধ্য হয়েছে। এর আগে ইউক্রেন যুদ্ধ শুরুর 1 মাসের মাথায় 2022 সালের 24 মার্চ রাশিয়া উত্তর কোরিয়ার কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। পিয়ংইয়ং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতি অনুযায়ী নিষেধাজ্ঞার অধীনে আসা ব্যক্তি ও সংগঠনগুলোর বিরুদ্ধে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ রয়েছে। 2016 সালে 18 ফেব্রুয়ারি বিতর্কিত পরমাণু কর্মসূচি থেকে সরে আসতে উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দূরপাল্লার রকেট উৎক্ষেপণের কয়েকদিনের মধ্যেই যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের তখনকার প্রেসিডেন্ট বারাক ওবামা নিষেধাজ্ঞা বিষয়গুলোতে সই করেছিলেন। ন্যাটোর স্বীকারোক্তি রাশিয়া বিরোধী ইউক্রেনের পাল্টা অভিযান ব্যর্থ। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে চলতি সপ্তাহে এক বৈঠকে ন্যাটোভুক্ত কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা স্বীকার করেছেন যে ইউক্রেনে গত জুন থেকে রাশিয়ার বিরুদ্ধে যে পাল্টা সামরিক অভিযান শুরু করেছিল তা ব্যর্থ হয়েছে। ব্রাসেলসে বৈঠকের অবকাশে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো। তিনি বলেছেন, ন্যাটো জোট ইউক্রেনকে যে অর্থ সমর্থন দিয়েছে তা থেকে আসা ফলাফল খুবই নিম্নমানের। এক্ষেত্রে এই সামরিক জোটের প্রকৃত কৌশল নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। পিটার সিজার্তো বলেছেন, ইউক্রেনের মূল পরিকল্পনা ছিল রাশিয়াকে যুদ্ধক্ষেত্রে পরাজিত করা এবং মস্কোয় তার প্রভাব ফেলা, কিন্তু এখন দেখা যাচ্ছে সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে। তা কেউ স্বীকার করুক বা আর নাই করুক। বৈঠকে ন্যাটো মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ ইউক্রেনের জন্য অস্ত্র সরবরাহ অব্যাহত রাখার জন্য সদস্য দেশগুলোর প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন। তিনি দাবি করেছেন, এটি আমাদের নিরাপত্তার স্বার্থেই প্রয়োজন। সূত্র জানাচ্ছে পার্স টুডে। ইউক্রেনের মাইন বিস্ফোরণে রুশ জেনারেল নিহত। ইউক্রেনের রাশিয়ার সামরিক বাহিনীর এক জেনারেল নিহত হয়েছেন। নিহত ওই রুশ সেনা কর্মকর্তার নাম মেজর জেনারেল ভ্লাদিমির জাভাদস্কি। পূর্ব ইউরোপের এই দেশটিতে চলমান সামরিক অভিযানের মধ্যেই মাইন বিস্ফোরণে রুশ এই জেনারেল নিহত হয়েছেন। শুক্রবার তথা আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে মাইন বিস্ফোরণে রুশ সেনা কর্মকর্তার মেজর জেনারেল ভ্লাদিমির জাভাদস্কি নিহত হয়েছেন বলে ক্রেমলপন্থী একাধিক সূত্র জানিয়েছে। 45 বছর বয়সী রুশ এই জেনারেল তার মৃত্যুর সময় রাশিয়ার সামরিক বাহিনীর 14তম সেনা করে ডেপুটি কমান্ডার ছিলেন। বিবিসি বলছে, 2022 সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়ার সামরিক বাহিনী। মস্কো সেই আগ্রাসনের পরপর ইউক্রেনে কমপক্ষে 6 জন রাশিয়ান জেনারেল নিহত হয়েছেন বলে মনে করা হচ্ছে। অবশ্য মেজর জেনারেল ভ্লাদিমির জাভাদস্কির নিহত হওয়ার সম্পূর্ণ সম্পর্কে ঘটনাটি সম্পর্কে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে কোনো কথা বলা হয়নি এবং ওই ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে তা নিয়ে পরস্পরবিরোধী রিপোর্ট রয়েছে। এছাড়া অতীতে বেশ কয়েক দফায় সিনিয়র সেনা কর্মকর্তাদের মৃত্যুর বিষয়ে তাদের ঘনিষ্ঠ আত্মীয়রা প্রকাশ্যে কথা বলার পরেও রাশিয়া এই অঞ্চলে এই মন্ত্রণালয় থেকে কোনো মন্তব্য করা হয়নি। খবরে বলা হচ্ছে, মেজর জেনারেল জাভাদস্কি গত বুধবার বিকালে নিহত হয়েছেন। ঘটনাটি কোথায় ঘটেছে তা স্পষ্ট নয়, তবে ধারণা করা হচ্ছে তার ইউনিট সেই সময় ইউক্রেনের খেরসন অঞ্চলে ছিল। নিজের বর্তমান ওই পোস্টিং এর আগে জেনারেল জাভাদস্কি মস্কোর বাইরে অবস্থিত অভিজাত কামতে ভিভস্কি ট্যাঙ্ক বিভাগের কমান্ডার ছিলেন। মেজর জেনারেল জাভাদস্কির মৃত্যুর খবর নিশ্চিত হলে তিনি হবেন 7ম রাশিয়ান জেনারেল যিনি ইউক্রেনের চলমান সংঘাতে নিহত হলেন। এর আগে যুদ্ধ শুরুর প্রথম 4 মাসে 4 জেনারেল এবং চলতি বছরের গ্রীষ্মে আরও 2 জন রুশ জেনারেল মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অতি সম্প্রতি লেফটেন্যান্ট জেনারেল ওলেগ সোকভ ইউক্রেনে অধিকৃত দক্ষিণ উপকূলে বার্দিয়ানস্কের রুশ সামরিক কমান্ডারদের থাকার হোটেলে হামলার ঘটনায় নিহত হয়েছেন। অবশ্য ইউক্রেনের সূত্রগুলোর দাবি, রাশিয়ান জেনারেলদের আরও 7 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, তবে তাদের মধ্যে অন্তত 3 জন এখনও জীবিত রয়েছেন বলে ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, 5 রাজ্যে সমীক্ষার চাপের মুখে মোদি। 3 কারণে গতকাল রাতে স্বস্তি পেতে পারেন তৃণমূল নেত্রী এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 5 রাজ্যের বিধানসভা নির্বাচনে অধিকাংশ বুথ ফেরত সমীক্ষার প্রয়াস দেখেছে। লোকসভা ভোটের সেমিফাইনালে বিজেপি বনাম কংগ্রেস কড়া টক্করের পাশাপাশি সমীক্ষাগুলোর বিশ্লেষণে উঠে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ সম্ভাবনার কথা। অবশ্য ভারতে ভোটের ইতিহাস বলছে, আসল ফলের সঙ্গে বুথ ফেরত সমীক্ষা অনেক সময় মেনে চলে না, তবে ফলাফল মিলে যার উদাহরণ কম নয়। আসল ফল জানতে অপেক্ষা করতে হবে আগামী রবিবার তথা 3 ডিসেম্বর পর্যন্ত।